এর আগে দুটো ভিডিওতে আমরা দ্য লিভিং ওয়ার্ল্ডের সম্বন্ধে বেশ কিছু ধারণা অর্জন করেছি। এরপরে আমরা আজকে লিভিং ওয়ার্ল্ড যে চ্যাপ্টারটি আছে তার বেশ কিছু পার্ট যেটি বাকি ছিল সেটি এই ভিডিওর মাধ্যমে আমরা কমপ্লিট করব। লাস্ট দিন আমরা বলেছিলাম যে আমাদের নেক্সট টপিকটি কি না, ট্যাক্সোনমিক এইডস, অর্থাৎ ট্যাক্সোনমির স্টাডি করতে গেলে আমাদের কি কি উপাদান প্রয়োজন হয় বা কি কি উপাদানের মাধ্যমে আমরা ট্যাক্সোনমিক স্টাডি গুলোকে খুব সহজে করতে পারি। তোমাদের সিলেবাসে বেশ কিছু উপাদান বা ট্যাক্সোনমিক এইডস উল্লেখ করা আছে। তার মধ্যে প্রথম যে ট্যাক্সোনমিক এইডস সেটি হচ্ছে হার্বেরিয়াম বা ড্রাই গার্ডেন। ঠিক আছে, the herbarium ki herbarium is a storehouse of collected plant specimen that are dried, pressed and preserved on sheets. ভালো করে বুঝতে হবে যে হার্বেরিয়াম কিন্তু একটা স্টোর হাউস। হার্বেরিয়াম কিন্তু কোনো শীট না, হার্বেরিয়াম ইটসেলফ হচ্ছে স্টোর হাউস। কিন্তু ওই স্টোর হাউসে কি করা হয়, এরকম শিটস রাখা হয়। এই শিটস গুলোকে বলা হয় হার্বেরিয়াম শিটস। এই শিটস গুলোকে বলা হয় হার্বেরিয়াম শিট। এই শিট গুলোকে কিন্তু হার্বেরিয়াম বলবে না, শিট গুলো হচ্ছে হার্বেরিয়াম শিটস। তো হার্বেরিয়াম কি, হার্বেরিয়াম ইজ স্টোর হাউস। সেখানে আমরা কি করি, যে প্লান্ট স্পেসিমেনকে আমরা কি করি, প্লান্ট স্পেসিমেনকে একটি শিটের মধ্যে, যাকে আমরা হার্বেরিয়াম শিটস বলছি, প্রথমে কি করা হয়, প্লান্ট স্পেসিমেন গুলোকে ড্রাই করা হয়, খবরের কাগজের মধ্যে নিয়ে দীর্ঘদিন রাখা হয়। যখন সেখান থেকে প্লান্ট ওয়াটার বেরিয়ে যায় তাকে খুব সাবধানে সেটিকে হার্বেরিয়াম শিটে সরানো হয়, অর্থাৎ রিপ্লেস করে দেওয়া হয় হার্বেরিয়াম শিটের উপর। করে বিভিন্ন কেমিক্যালস আছে, সেই কেমিক্যাল ট্রিটমেন্ট করা হয়, করে সেটাকে প্রিজার্ভ করা হয়। করে কিছু পার্টিকুলার রুলস আছে, সেই রুলস মধ্যে একটা স্টিকার আছে, সেই স্টিকারের মধ্যে আমরা ওই প্লান্ট রিলেটেড কিছু ইনফরমেশন এবং কালেকশন সাইট এবং কালেক্টর সম্বন্ধে কিছু ইনফরমেশন দিই। এইরকম সব শিটস গুলো কালেক্ট করে রাখা হয়। ঠিক আছে, তো যে জায়গায় এইগুলো কালেক্ট করে রাখা হয় দ্যাট ইজ কল্ড হার্বেরিয়াম অর ড্রাই গার্ডেন। এখন তো স্ট্যান্ডার্ড সাইজ অফ হার্বেরিয়াম শিটস, এইরকম এই যে হার্বেরিয়াম শিট যেগুলো হার্বেরিয়ামে রাখা হয় তার স্ট্যান্ডার্ড সাইজ কি হয় না, 11.5 ইন্টু 16.5 ইঞ্চেস। ইউনিট খুব ইম্পর্টেন্ট, 11.5 ইন্টু 16.5 ইঞ্চেস হচ্ছে একটি হার্বেরিয়াম শিটের আইডিয়াল সাইজ। These sheets are arranged according to universally accepted system of classification. এই যে sheets গুলোতে যা লিখবো সেইগুলো কিন্তু ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড সিস্টেমের মাধ্যমে লিখতে হবে। যেমন সাইন্টিফিক নেম যে আমরা লিখি তার রুলস আমরা পড়ছি বাইনোমিয়াল নোমেনক্লেচার। কেউ প্রশ্নই করতে পারতো যে সাইন্টিফিক নেম দেওয়ার দরকার কি ছিল, সবার তো জেনারেল নেম আছে। এখন মজার কথা হচ্ছে আমরা আরশোলাকে আরশোলা বলি, হিন্দিতে আর একটা টার্ম ইউজ করা হয়, অন্য ভাষায় অন্য টার্ম ইউজ করা হয়। তাহলে সারা পৃথিবীতে তো বিভিন্ন মানুষ একটা অর্গানিজমকে ডিফারেন্ট ডিফারেন্ট নামে জানে, তো তুমি কত নাম জানবে? ইটস নট পসিবল। সেই জন্য একটা ইউনিভার্সালাইজেশন করতে হয় যে সবাই, পৃথিবীর সবাই, আমি যদি পেরিপ্ল্যানেটা আমেরিকানা বলি, আমরা আরশোলার একটি প্রজাতিকে বুঝি। এটা পৃথিবীর যে কোনো দেশে যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন এবং এই প্রজাতি নিয়ে পড়াশোনা করবে তারা জানবে যে পেরিপ্ল্যানেটা আমেরিকানা মানেই এটা আরশোলার একটি প্রজাতি। সুতরাং এই জন্যই স্ট্যান্ডার্ডাইজেশনের প্রয়োজন। ঠিক সেরকম হার্বেরিয়াম শিটেও আমরা যা লিখবো সেইগুলো কিন্তু ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড সিস্টেম অফ ক্লাসিফিকেশনকে মেনটেন করে লিখবো। দ্য স্পেসিমেন অ্যালং উইথ দেয়ার ডেসক্রিপশন অন হার্বেরিয়াম শিট বিকাম আ স্টোর হাউস অর রিপোজিটরি ফর ফিউচার ইউজ। এই যে হার্বেরিয়াম শিপে যে ডেসক্রিপশন দিচ্ছি, সেই ডেসক্রিপশন দেখে কিন্তু পরবর্তীকালে আমরা অন্য স্টুডেন্টরা বা যারা ফিউচার রিসার্চ ওয়ার্কার তারা কিন্তু ওই প্লান্ট স্পিসিস সম্বন্ধে অলরেডি কিছু তথ্য পেয়ে যেতে পারে। সো এটা কিন্তু একটা ডেসক্রিপশন দেখে কিন্তু তারা করতে পারে, একটা প্লান্ট স্পিসিস সম্বন্ধে কিন্তু ধারণা তৈরি করতে পারে। নেক্সট, দ্য হার্বেরিয়াম শিটস অলসো ক্যারি আ লেবেল প্রোভাইডিং ইনফরমেশন অ্যাবাউট ডেট, কবে সেটিকে কালেকশন করা হয়েছে, প্লেস অফ কালেকশন, কোথায় থেকে সেই স্পিসিসটাকে আমরা কালেক্ট করেছি, ইন ইংলিশ, লোকাল অর বটানিক্যাল নেমস, ফ্যামিলি, কালেক্টরস নেম এটসেট্রা। এই জিনিসগুলোকে কিন্তু আমরা লিখি। হার্বেরিয়া অলসো সার্ভ
কুইক রেফারেল সিস্টেম ইন ট্যাক্সোনমিক স্টাডি। হারবেরিয়ার মেন উদ্দেশ্য কি? ইট অ্যাক্সেস কুইক রেফারেল সিস্টেমস ইন ট্যাক্সোনমিক স্টাডি। যে প্লান্ট স্পিসিস গুলো অলরেডি ডিসকভার তাদের কিছু ডেসক্রিপশন আমরা জানি। আমরা যদি হারবেরিয়াম শিটটা দেখি, তার হারবেরিয়াম শিট থেকে তার তথ্য আমরা কিছু পেয়ে গেলাম, তার নেচার, তার ডেসক্রিপশন যেহেতু দেওয়া আছে, সেই ডেসক্রিপশন থেকে বেশ কিছু তথ্য পেয়ে গেলাম। এবার যদি ওই পার্টিকুলার স্পিসিসটাকে নিয়ে আমি কাজ করতে চাই, তাহলে আমি তার ফার্দার অ্যানালিসিস করবো, কিন্তু তার বেসিক কিছু ক্রাইটেরিয়া আমি অলরেডি পেয়ে গেছি। ইট সেভস আওয়ার টাইম, ইট সেভস আওয়ার মানি, রিসার্চ ওয়ার্কের ক্ষেত্রে অনেক সুবিধাজনক ব্যাপার। সো হারবেরিয়া অ্যাকচুয়ালি অ্যাক্সেস কি রেফারেন্স সিস্টেম, কুইক রেফারেন্স সিস্টেম হিসেবে কাজ করে। তাহলে এক্সাম্পল হিসেবে আমরা কি জানবো? দ্য লার্জেস্ট হারবেরিয়াম অফ দ্য ওয়ার্ল্ড ইজ ইন মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রি, প্যারিস। সেখানে লার্জেস্ট হারবেরিয়াম আছে উইথ কালেকশন অফ 8880,000 স্পেসিমেন্টস। এতগুলো স্পেসিমেন্ট কালেকশন করা আছে। দ্য লার্জেস্ট হারবেরিয়াম অফ এশিয়া ইজ সেন্ট্রাল ন্যাশনাল হারবেরিয়াম, ঠিক আছে? তো সেখানে 25 লাখ স্পেসিমেন প্রিজার্ভ করা আছে। সো দিস আর দ্য এক্সাম্পলস অফ হারবেরিয়াম। নেক্সট, বোটানিক্যাল গার্ডেন। তোমরা সবাই জানো উদ্ভিদ উদ্যান বা বোটানিক্যাল গার্ডেন, এই নামটা তোমরা শুনেছো। বোটানিক্যাল গার্ডেনে গেলে প্রচুর ধরনের তোমরা প্লান্ট দেখতে পাবে, এবং যদি লক্ষ্য করে দেখো যে বোটানিক্যাল গার্ডেনের প্রত্যেকটা প্লান্টের পাশে প্লান্টের নাম লেখা আছে, এবং কিছু কিছু জায়গাতেই তুমি দেখবে যে ওর নিচেতে কিছু ডেসক্রিপশনস লেখা আছে। সো বোটানিক্যাল গার্ডেন ইজ এগেইন an important taxonomic tool. So this is a specialized garden having collection of living plants. হারবেরিয়ামে কিন্তু আমরা কি করেছিলাম, একটা প্লান্টের পার্ট নিয়েছি, সেটাকে ড্রাই করেছি। বাট বোটানিক্যাল গার্ডেন মানে কি করে, ইট হ্যাজ দ্য কালেকশন অফ লিভিং প্লান্টস ফর রেফারেন্স। তুমি যত প্লান্টস দেখছো অল আর লিভিং কন্ডিশনে তুমি দেখছো। So plant species of these gardens are grown for identification purposes. Identification এর জন্য করা হয়। Each plant label indicating botanical or scientific name and its family. The museum insects are preserved in insect box after collecting, killing and pinning. Museum এ কিছু ইনসেক্ট কেও প্রিজার্ভ করা হয়, সেটা তোমরা দেখতে পাবে। সো বুঝতেই পারছো যে লিভিং যে প্লান্ট, সেই প্লান্টের কে আমরা দেখছি, স্টুডেন্ট নিয়ে যেতে পারি, স্টুডেন্টদের তোমাদের আমরা নিয়ে যেতে পারি বোটানিক্যাল গার্ডেনে, বিভিন্ন প্লান্ট দেখাতে পারি, দেখিয়ে তার ফ্যামিলি আইডেন্টিফাই করাতে পারি। খুব ছোট ছোট করে তোমরা ভাবতে পারো, একটা গ্রুপ করে গিয়ে কিছু প্লান্ট একটা এন্ড থেকে দেখতে শুরু করলে, কিছু প্লান্ট দেখলে তাদের ছবি যদি সম্ভব হয় তুলে এবার ওর ফ্যামিলি দেখলে, যখন নিজের চোখে দেখবে তখন দেখবে যে অনেক কিছুই ইজি হয়ে যায়। এবার তারপরে কি, সেখান থেকে হয়তো তোমরা খুব সূক্ষ্ম অ্যানালিসিসেও যদি না যাও, পাতাগুলো কেমন অন্তত এইটুকুন দেখতে পারো, তার ফুল কেমন, যেগুলো খুব গ্রস, যেগুলো তোমরা এই বয়সে খুব সহজে বুঝতে পারবে। তুমি দেখবে যে দুটো উদ্ভিদের পাতা অন্য মানে আলাদা রকম, পাতা কিভাবে অ্যারেঞ্জ হয়ে আছে, তার কাণ্ডটা কেমন, খুব সিম্পল অবজারভেবল ক্যারেক্টার গুলো যদি তোমরা দেখো। শুধু বোটানিক্যাল গার্ডেনে ঘুরে চলে এলাম না, অন্তত 4-5টা গাছও যদি মন দিয়ে দেখো, তার ডেসক্রিপটিভ ওয়েতে দেখো যে তার কাণ্ডটা কেমন, স্টেম কেমন, তার লিফ কেমন, লিফ প্যাটার্ন কেমন, লিফের কালার কেমন, অনেক কিছু, খুব ফ্লাওয়ারের কালার কেমন, কোন পজিশনে ফ্লাওয়ারটা আছে, এইগুলো যদি সূক্ষ্মভাবে দেখো, দেখবে যে পাশাপাশি হয়তো গাছ লাগানো আছে, তার মধ্যে অনেক ওই পাশের দুটো গাছের মধ্যে কিন্তু তুমি ভেরিয়েশন পাবে। সো এইগুলো চোখ খুলে দেখতে হবে। এই কারণেই কিন্তু এই বোটানিক্যাল গার্ডেনে প্রচুর ভালো ভালো গাছ আছে। একটি বড় বট গাছ তো সবাই জানো, সেই বট গাছ দেখতে যাও, গিয়ে পুরো এরিয়াটাকে দেখতে হবে, ভালো করে চোখ খুলে দেখতে হবে। ঘুরতে গেলে অন্তত 4-5টা গাছ দেখে তার অ্যানালিসিস করতে হবে যে এটাকে আমি কি শিখলাম। খুব বিশাল ট্যাক্সোনমিক ক্যারেক্টার ভাবতে হবে না, তোমার লেভেলে তুমি যেটুকুন ভাবছো, বিজ্ঞান নিয়ে পড়ছো, যখনই বাইরে যাবে, যেখানে যাবে, তোমার লেভেলে তুমি যেটুকুন পারবে সেগুলো দেখবে। পাহাড়ে গেলে কোথাও লাইকেন দেখতে পেলে, তুমি তো বইতে দেখেছো বা পড়েছো, নাও ট্রাই টু আইডেন্টিফাই দ্য লাইকেন, যে সেটা কোন ধরনের লাইকেন, ক্রাস্টোস, ফোলিওস কি ফ্রুটিকোস। তুমি এইগুলো ভাবতে হবে, সবসময় ঠিক ভাববে তা না। ছবি তুলে আনলে, তুমি ক্যারেক্টার ভাবলে, তারপর টিচারের হেল্প নিলে, দেখুন তো স্যার আমি এইটা ভাবছি, এই জিনিসটা কি তাই, এইভাবে
যদি ভাবতে থাকো ধীরে ধীরে প্রচুর আইডেন্টিফিকেশন শিখে যাবে। আমি প্রথমেই বলেছি ট্যাক্সোনমি ইজ ভেরি ডিফিকাল্ট, কিন্তু ধীরে ধীরে শেখা যেতে পারে। একদিনে আমি সব কাজ আইডেন্টিফাই করে দেবো, তা কখনোই হতে পারে না। সো নাও দ্য এক্সাম্পল, ন্যাশনাল বোটানিক্যাল রিসার্চ ইনস্টিটিউট লখনৌতে আছে। ওল্ডেস্ট বোটানিক্যাল গার্ডেন হচ্ছে পাডুয়া বোটানিক্যাল গার্ডেন ইটলিতে। লার্জেস্ট বোটানিক্যাল গার্ডেন হচ্ছে রয়্যাল বোটানিক্যাল গার্ডেন কিউতে আছে, দ্যাট ইজ সারে, ইংল্যান্ড। এস্টাবলিশ হয়েছিল 1759। দ্য লার্জেস্ট বোটানিক্যাল গার্ডেন অফ এশিয়া হচ্ছে ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন, শিবপুরে আছে, তোমরা জানো, কলকাতা। এস্টাবলিশ বাই রবার্ট ক্লিট 1786। ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন ইজ ফেমাস ডিউ টু প্রেজেন্স অফ গ্রেট বানিয়ান ট্রি, যেটা বললাম যে বড় বানিয়ান ট্রি আছে, যেটা তোমরা সবাই দেখতে যাও। In campus of Indian Botanical Garden, Botanical Survey of India, that is BSI এর পুরো ফর্ম হচ্ছে Botanical Survey of India is present, which established by William Roxburgh 1890. BSI Botanical Survey of India, National Botanical Garden Lucknow আছে, লখনৌতে কি National Botanical Research Institute NBRI is located, ঠিক আছে। Forest Botanical Garden দেহরাদুনে আছে, Forest Research Institute FRI is located in Forest Botanical Garden. Lloyd Botanical Garden আছে দার্জিলিং। These are the prominent botanical gardens that we have cited. এছাড়াও অনেক বোটানিক্যাল গার্ডেন আছে, কিন্তু আমরা তোমাদের কিছু গুরুত্বপূর্ণ বোটানিক্যাল গার্ডেন সম্বন্ধে জানালাম, ঠিক আছে। এবার তোমাকে হয়তো 4টে নাম দিয়ে দেওয়া হলো, দিয়ে বলা হলো যে এর মধ্যে কোনটি একটি বোটানিক্যাল গার্ডেন। So these are the prominent botanical gardens that you should know. Now, it's a very important component of taxonomy, or rather, important aid, that is museum. Museum, বুঝতে পারছো, biological museum are generally set up in educational institutes such as school and colleges. সবসময় স্কুল কলেজে মিউজিয়াম তৈরি করতে হবে তার মানে নেই, কিন্তু জেনারেলি আমরা স্কুল কলেজে মিউজিয়াম গুলো দেখতে পাই। এছাড়াও বাইরে খুব বড় বড় সেট আপে মিউজিয়াম আছে। তো নাও মিউজিয়াম হ্যাভ কালেকশনস অফ প্রিজার্ভ প্লান্ট অ্যান্ড অ্যানিমাল স্পেসিমেন। মিউজিয়ামে কিন্তু বোথ প্লান্ট অ্যান্ড অ্যানিমাল স্পেসিমেন থাকে, প্রিজার্ভ করা থাকে। ফর হোয়াট? টু স্টাডি অ্যান্ড রেফারেন্স। বারবার বলছি ট্যাক্সোনমিতে রেফারেন্সটা ভেরি ইম্পর্টেন্ট। আমি অলরেডি এস্টাবলিশড একটা অর্গানিজম, তার সম্বন্ধে আমি যখন হার্বেরিয়াম বা বোটানিক্যাল গার্ডেন বা জুলজিক্যাল গার্ডেন বা আমি মিউজিয়াম থেকে যখন জানতে পেরে যাব, আমি তারপর থেকে কাজ করব। যে কাজটা অলরেডি হয়ে গেছে সেই কাজটাই আমি রিপিট করলাম, এর কোনো ভ্যালু নেই। সো আমার যেখানে তথ্য কমপ্লিট, ইনফরমেশন কমপ্লিট, তারপর থেকে আমি ফার্দার অ্যানালিসিস করবো। সো অল হেল্পস ইন reference. So all access reference. So specimens are preserved in a container or jar in preservative solutions. Different type of preservative solutions থাকে। So preservative solution অত ডিটেলস তোমাদের এই মুহূর্তে যাওয়ার প্রয়োজন নেই। Plants and animal specimen may also preserved as a dry specimen. যেমন হার্বিরিয়াতে আমরা ড্রাই স্পেসিমেন করি, মিউজিয়ামে বেশ কিছু ক্ষেত্রে ড্রাই স্পেসিমেন রাখা হয়। Insects is preserved in insect boxes after collecting, killing and pinning. পিন করে ইনসেক্টকে দেখাচ্ছি ইনসেক্টকে কিভাবে পিনিং করে রাখা হয়। The largest animals like birds, mammals are usually stuffed or preserved. Largest animalকেও কিন্তু প্রিজার্ভ করা হয় বেশ কিছু জায়গায়। Museums often have collection of skeletons of animals too. বেশ কিছু ক্ষেত্রে বড় অর্গানিজমের অনেক সময় আমরা স্কেলিটন মিউজিয়ামে রাখা আছে দেখতে পাই। So you must visit museum to observe those skeletons. Now zoo or zoological park. It's an important taxonomy gate. These are the places where wild animals are kept in protected environment. Wild animal কে কি করা হয়? Protected environment এ রাখা হয়। So একে তো ন্যাচারাল এনভায়রনমেন্টে না রেখে কাকে? ওয়াইল্ড অ্যানিমালকে, যারা বনে থাকে। বন্য প্রাণীকে আমরা কি করি? ওয়াইল্ড অ্যানিমালকে আমরা প্রোটেক্টেড, সুরক্ষিত অবস্থাতে রাখি, সুরক্ষিত জায়গায় রাখি। সো দ্যাট এই জেনারেলি আমরা এন্ডেঞ্জার্ড স্পিসিস যারা এক্সটিংশনের দিকে অলরেডি চলে যেতে পারে ওয়াইল্ডে রেখে দিই। এইরকম স্পিসিসকে আমরা জেনারেলি মানে জুলজিক্যাল পার্কে প্রিজার্ভ করতে চাই। সবসময় এন্ডেঞ্জার্ড স্পিসিসকে প্রিজার্ভ করা হয় তার কোনো মানে নেই। খুব জেনারেল স্পিসিসও আছে
যাদেরকে যারা ওয়েল অ্যাভেলেবল স্পিসিস তাদেরকেও প্রিজার্ভ করা হয়, কিন্তু খুব প্রয়োজন হলে এন্ডেঞ্জার স্পিসিসকে কিন্তু যদি আমরা জুলজিক্যাল পার্কে কিছু জেনারেশন প্রিজার্ভ না করি, সেই ক্ষেত্রে সে প্রকৃতি থেকে অবলিটারেট হয়ে যেতে পারে। নাও সো আমরা কি এখান থেকে জানতে পারি, অন্তত জুলজিক্যাল পার্কে যে যাদের আমি রাখি তাদের ফুড হ্যাবিট আর বিহেভিয়ার সম্বন্ধে কিন্তু আমরা আইডিয়া করতে পারি যে তারা কিরকম আচরণ করে, তাদের ফুড হ্যাবিট কি। All animals in zoo are provided as far as possible the conditions similar to their natural habitats. তাদের ন্যাচারাল হ্যাবিটেটটাকে যতটা দেয়া যায় চেষ্টা করা হয়। কখনোই একটা বন্যপ্রাণীকে, ওয়াইল্ড অ্যানিমালকে তুমি যখন ফরেস্ট থেকে জুতে নিয়ে আসবে, এক্স্যাক্ট ন্যাচারাল হ্যাবিটেট তো দেওয়া সম্ভব নয়, বাট অ্যাজ ফার অ্যাজ পসিবল যতটা সম্ভব সে যে ধরনের পরিবেশে থাকে, যদি হরিণ নকল সেখানে যদি একটু ঘাস না থাকে সে ঘাস খাবে কি করে। তো এই কিছু তার প্রাইমারি যে কন্ডিশনস গুলো তার আছে, যে হ্যাবিটেটে সে থাকতে ভালোবাসে, যদি সে জলের মধ্যে থাকতে ভালোবাসে তাহলে আমাকে জলের ব্যবস্থা করতে হবে। সো এই ফেসিলিটিস গুলো যাতে তার অন্তত কিছুটা হলেও তার ন্যাচারাল হ্যাবিটেট সে ফিল করে, এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখা হয় জুলজিক্যাল গার্ডেন সেট আপ করার সময়। চিলড্রেন লাভ ভিজিটিং দিস পার্ক, কমনলি কল জুস। বুঝতেই পারো বাচ্চারা জুতে যেতে খুব ভালোবাসে, এবং এর একটা ট্যুরিজমের ওপর একটা ইম্প্যাক্ট আছে, একটা হিউজ আর্নিং আছে। বাচ্চারা কেন, আমরা সবাই জুতে যেতে ভালোবাসি, অ্যানিমালস গুলোকে দেখতে ভালোবাসি, এবং বাচ্চারা তো প্রচন্ড পছন্দ করে। ইটস না আর্নিং সোর্স অফ স্টেট অর আর্নেশন, একটা ভালো ইনকাম সোর্স। প্লাস এই যে একটা এন্ডেঞ্জার্ড স্পিসিস প্রিজার্ভ করা সম্ভব হয়, অ্যানিমেল গুলো তার স্পিসিস রিস্টোর করতে পারে, ফলে এই সব দিকগুলোই কিন্তু জুতে মেনটেন হয়। নেক্সট, ট্যাক্সোনমিক কি, ইটস ভেরি ইম্পর্টেন্ট ওয়ান। ট্যাক্সোনমিক কি একটু ঠান্ডা মাথায় বুঝতে হবে। কি ইউজ টু আইডেন্টিফিকেশন অফ প্লান্টস অ্যান্ড অ্যানিমাল বেসড অন সিমিলারিটি অ্যান্ড ডিসিমিলারিটিস। ঠিক আছে, দেখো ট্যাক্সোনমিক কিজ হচ্ছে এমন কিছু তোমার ইনফরমেশন, যে ইনফরমেশন গুলোর বেসিসে আমরা আইডেন্টিফিকেশন করি। কার আইডেন্টিফিকেশন করি? প্লান্ট আর অ্যানিমাল। এখন আইডেন্টিফিকেশন, ধরা যাক একটা অ্যানিমাল সে ভার্টিব্রেট কি, হয় সে ভার্টিব্রেট নাহলে সে ভার্টিব্রেট। সো আমরা যখন কিজ ইউজ করবো, কিজটাকে জেনারেল অনেক রকম কিজ হয়, আমরা না কাপলেট হিসেবে ইউজ করবো। কাপলেট কি? কিজ আর বেসড অন কন্ট্রাস্টিং ক্যারেক্টার জেনারেলি ইন পেয়ার্স। মানে আমরা যখন তথ্য ব্যবহার করব, কোনো ইনফরমেশন ইউজ করব, উই ইউজ দ্য ইনফরমেশন এস কাপলেট। অর্থাৎ কি বোঝা গেল না? এবার আমি যখন একটা এক্সাম্পল দিয়ে বলবো, একদম জিনিসটা ইজি হয়ে যাবে। লেটস সে প্রথম দেখ, আমি একটা ভার্টিব্রেটকে নিয়ে আলোচনা করছি। ভার্টিব্রেট, তার প্রথম প্রশ্ন যদি করি যে হ্যাজ ফার, একজন ভার্টিব্রেট আমাকে দেওয়া আছে, একটা ভার্টিব্রেট দেওয়া আছে, এবার আমি অ্যানালিসিস করছি যে হ্যাজ ফার, তার কি গায়ে লোম আছে? যদি উত্তর হয় হ্যাঁ, তাহলে অফকোর্স আমি বুঝবে ম্যামালস এর আন্ডারে আছে, যে ভার্টিব্রেটের লোম আছে, ম্যামালিয়া ক্লাসের আন্ডারে, একদম স্পেসিফিক ক্যারেক্টার। এবার যদি নো হয়, যে যদি আনসারটা নো, না ভাই এর তো লোম নেই, তাহলে কিন্তু ম্যামালস না। কি আমি জানি না, এরপরে মানে ওই ভার্টিব্রেটটা কোন অ্যানিমাল আই ডোন্ট নো, বাট একদম ম্যামালস না। তাহলে এই অল্টারনেটিং ক্যারেক্টার দিয়ে, ইয়েস নো ক্যারেক্টার দিয়ে we decide, we already got the information যে whether it is mammal or not. ঠিক আছে, এই অল্টারনেটিভ ক্যারেক্টারটিকে বলে কাপলেট। তাহলে আমি একটা ক্যারেক্টার দিলাম হ্যাজ ফার, ইয়েস নো ইজ কাপলেট, দুটো অল্টারনেটিভ ক্যারেক্টার। ফার আছে, ফার নেই, বুঝতে পারলাম? এবার দেখো যদি ফার থাকে তাহলে তো গল্প শেষ, যে ও ম্যামালস। ফার যদি না থাকে তাহলে আমাদের আবার এগোতে হবে। হ্যাজ ফেদার্স, এখানেও আনসার কাপলেট হবে, ইয়েস নো। ইফ ইট ইজ ইয়েস, উই নো ইটস বার্ডস। যদি না হয় তাহলে আমাদের আবার এগোতে হবে। এক্সটার্নাল ফার্টিলাইজেশন করে, বই নিষেধ হয়। যদি বলে হ্যাঁ, তাহলে আমরা বলবো রেপটাইলস। যদি বলে না, তাহলে আমরা ফার্দার এগাবো। হ্যাজ গিল, যদি বলে হ্যাঁ,
বলবো মাছ, আর যদি না হয় অ্যাম্ফিবিয়ান। দেখো এই একটা সিম্পল এক্সাম্পল, দেখো গ্রস একটা এক্সাম্পল দিলাম। এই এক্সাম্পলটা দিয়ে তোমাদের বোঝাতে চাইলাম যে এইগুলো হচ্ছে ট্যাক্সোনমিক কি, দিস আর দ্য কিজ, একটা টোকেনের মতন, যে একটা পার্টিকুলার তথ্য, তার অল্টারনেটিভ ইয়েস নো, দিস আর কাপলেটস, কাপলেট না কাপলেটস, ঠিক আছে? সো দিস আর দ্য কাপলেটস, সো অল আর কাপলেটস, ইয়েস অর নো। এবার এই কাপলেটস কিন্তু আমাকে আনসার দিয়ে দিচ্ছে যে আমি কিভাবে ক্লাসিফিকেশনটা করবো। তো ট্যাক্সোনমিটা বুঝতে পারছো, এর ইম্পর্টেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আমরা ডেফিনিশনে যাই। Keys is used to identification of plants and animals based on similarities and dissimilarities. বোঝা যাচ্ছে সিমিলারিটিস আর ডিসিমিলারিটিস এর বেসিসে আমরা আইডেন্টিফিকেশন করছি। A booklet contains a list of characters and their alternates which helpful in identification of various taxa. Different taxaকে আইডেন্টিফিকেশন করার জন্য yes no ক্যারেক্টার আছে, alternating characters আছে। The keys are based on the contrasting characters generally in a pair called couplet. তাহলে কাপলেট কাকে বলে অলরেডি বোঝা গেল, যে কিজ গুলো দুটো অল্টারনেটিং পেয়ারে থাকে, ঠিক আছে? এখানে যেমন আমরা এখানে ইয়েস নো দেখিয়েছি। সো দিস আর কল্ড কাপলেটস। ইট রিপ্রেজেন্টস দ্য চয়েস মেড বিটুইন টু অপোজিট অপশনস। সো এটা কি আমাদের দেয়, যে চয়েস করতে দেয় হ্যাঁ কি না। আমরা চয়েস করি হ্যাঁ, দেখতে পাচ্ছ ওর গায়ে লোম আছে, সো ইয়েস, দেখতে পাচ্ছ ওর গায়ে লোম নেই, সো নো। সো ইট গিভস আস চয়েস, কাপলেট গিভস আস চয়েস to say whether it is present or not, ঠিক আছে? নেক্সট হচ্ছে দিস রেজাল্টস ইন অ্যাকসেপ্টেন্স অফ অনলি ওয়ান অ্যান্ড রিজেকশন অফ দ্য আদার। হয় হ্যাঁ কে আমি বলছি ট্রু, নালে না কে বলছি ট্রু। যখনই একটাকে অ্যাকসেপ্ট করছি অটোমেটিক্যালি অন্যটা রিজেক্ট হয়ে যাচ্ছে। সো কাপলেটটা এইভাবে কাজ করে, তোমাদের এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিয়েছি। সো ইচ স্টেটমেন্ট অফ কাপলেট, আচ্ছা ইচ স্টেটমেন্ট অফ আ কাপলেট ইন দ্য কি ইজ কল্ড লিড। এই যে কাপলেটের যে ইচ স্টেটমেন্ট গুলোকে বলা হয়, এই যে ইচ স্টেটমেন্ট অফ দ্য কাপলেট ইজ কল্ড লিড। প্রত্যেকটা কাপলেটের স্টেটমেন্টকে আমরা বলি লিড। সো কিজ আর জেনারেলি অ্যানালিটিক্যাল ইন নেচার। কিজের নেচার কি অ্যানালিটিক্যাল, একদমই অ্যানালিটিক্যাল ওয়েতে আমাদের ভাবতে হয়, প্রত্যেকটা জায়গায় অ্যানালিসিস করে করে আসতে হয় যে ওই পার্টিকুলার যে অর্গানিজম, আননোন অর্গানিজমটা আমাকে দেওয়া হয়েছে, ওই যে ভার্টিব্রেটটা আমাকে দেওয়া হয়েছে ওইটা কি, ঠিক আছে? সো আমি এটা ভার্টিব্রেট দিয়ে একটা এক্সাম্পল দিয়েছি, ডাজন্ট মিন যে ভার্টিব্রেট দিয়ে সবসময় হবে। মানে আমি তোমাদের এক্সাম্পলটা বোঝানোর জন্য একটা ভার্টিব্রেট এক্সাম্পল সাইড করেছি, খুব গ্রস এক্সাম্পল সাইড করেছি যাতে বোঝা যায়। এইভাবে যে কোনো ইনসেক্ট, বিভিন্ন রকম ইনসেক্টকে আমরা আইডেন্টিফিকেশন করতে পারি। যে কোনো অর্গানিজমকেই কিন্তু আমরা এইভাবেই ট্যাক্সোনমির হেল্প নিয়ে, উইথ দ্য হেল্প অফ দ্য কিজ, আইডেন্টিফিকেশন করতে পারি বেসড অন সিমিলারিটিস অ্যান্ড ডিসিমিলারিটিস। আর মাথায় রাখতে হবে ট্যাক্সোনমিক কিজ is applicable for both plants and animals. Now catalog is a small booklet. Catalog কি একটা small booklet which gives accounts for books related to botanical titles, full name of authors and their publication. ক্যাটালগ একটা ক্যাটালগ, তোমরা নাম ক্যাটালগ টার্মটা সব জায়গায় শুনেছো, যেমন আমরা বইয়ের দোকানে যে আমরা বইয়ের ক্যাটালগটা দিন তো, ঠিক এই ক্ষেত্রেও যে সেম ব্যাপার ক্যাটালগ। সেখানে কি আছে, বইটা কি যে কোনো বই না, একদম ট্যাক্সোনমিক রিলেটেড। যে বিভিন্ন বইগুলো ছাপানো হয় সেই বই, তার অথরের নাম এবং তার সম্বন্ধে অন্যান্য তথ্যগুলো দেওয়া থাকে, পাবলিকেশন কোন পাবলিশারকে, পাবলিকেশন ডেট কবে, এইসব রিলেটেড তথ্যগুলো থাকে। সো ক্যাটালগ কি করে, ইট আ লিস্ট দ্যাট ইনুমারেটস মেথডিক্যালি থাকে all species found in an area with brief description aiding identification. So ক্যাটালগ খুব মেথডিক্যালি অ্যারেঞ্জ করা থাকে, তো তোমার খুঁজতে সুবিধা হয়। কোনো একটা স্পিসিস আইডেন্টিফিকেশন করতে চাইছো, তার তথ্য পেতে চাইছো, ক্যাটালগটা দেখলে তোমার তার থেকে বের করে আনাটা খুব সোজা। যেমন আমরা কি করি, কোনো একটা আইডিয়া যদি এখন চাই, আমরা কি করি, গুগলে গিয়ে কি করি, আমরা সার্চ করি। যে সার্চ করে কি আমরা কি প্রপার আইডেন্টিফিকেশন পেয়ে গেলাম না, আমার কিছু হেল্প হলো।
বর্তমানে আমরা এআই ইউজ করি, এআই তো সবাই ইউজ করে। তুমি যদি টুলস অ্যান্ড টেকনিক্স ইউজ না করো, সায়েন্সের স্টুডেন্ট হয়ে তুমি পিছিয়ে যাবে। বাট ইট ডাজ ইট মিন যে এআই যে রেসপন্সটা দিচ্ছে সেটাকে আমি একদম ধ্রুব সত্য ধরে নেবো? একদমই না। ইভেন অ্যানালিটিক্যাল এআই তুমি যদি প্রো ফর্মে ইউজ করো, তুমি দেখবে তোমার কোশ্চেন আস্ক করার যে স্টাইল, তার সঙ্গে সঙ্গে তার আনসার দেওয়ার স্টাইল বদলে যাবে। সো তোমাকে দেখে হেল্প, তুমি একটা কনসেপ্টের একটা গ্রস আইডিয়া তুমি নিচ্ছ, বাট আলটিমেটলি অ্যানালিসিস টু বি মেড বাই ইয়োর সেলফ। কখনোই এআই তোমার অ্যানালিসিস তৈরি করে দেবে না। ও ওর মতন করে ডেটাবেস অ্যানালিসিস করে তোমাকে একটা তথ্য দিল, দে গিভ ইউ ইনফরমেশন। এবার তোমাকে কিন্তু সেই ইনফরমেশন কিভাবে তুমি মানে অ্যাকচুয়াল রিপ্রেজেন্ট করবে বা অ্যানালাইজ করবে, দ্যাটস আপ টু ইউ। ঠিক সেরকম ক্যাটালগকেও তুমি ইউজ করলে ক্যাটালগ থেকে তোমার যে তথ্যটা দরকার তুমি বের করলে, দেন ফার্দার কোর্স অফ অ্যাকশন বা ফার্দার ট্যাক্সোনমিক এইডস গুলোকে তুমি ইউজ করবে। Next, flora. It contains index, name, actual account of habitats and distribution of plants of a particular area. এটা একটা particular এরিয়ার মধ্যে লোকেটেড। Manuals কি? Manuals are useful in providing information for identification of names of species found in an area. So manual থেকেও আমরা কি পাই? কিছু ইনফরমেশন পাই। ইনফরমেশন কার সম্বন্ধে পাই? ইনফরমেশন পাই সাম স্পিসিস এর, আর আমরা found in that area. And last one is monograph. Monograph contains information on any one taxon. Monograph কি করে? একটা taxon, একটা particular taxon এর information bear করে। So these are the taxonomic tools. তুমি দেখতে পাচ্ছ হারবেরিয়াম, বোটানিক্যাল গার্ডেন, ম্যানুয়াল, ফ্লোরা, কিজ, জুলজিক্যাল পার্ক, মিউজিয়াম, monograph. These are our taxonomic tools. Some information তোমরা একটু মনে রাখতে পারো বা জেনে রাখো। CDRI সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট লখনৌ তে আছে। CSZRI সেন্ট্রাল অ্যারিড জোন রিসার্চ ইনস্টিটিউট যোধপুরে আছে। CIMAP সেন্ট্রাল ইনস্টিটিউট অফ মেডিসিন অ্যান্ড অ্যারোমেটিক প্লান্ট লখনৌতে আছে। IARI ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট পুষা ইনস্টিটিউট নিউ দিল্লিতে আছে। অ্যান্ড বীরবল সাহানি ইনস্টিটিউট অফ প্যালিওবটানি ন্যাশনাল ইনস্টিটিউট অফ প্যালিওবটানি লখনৌতে আছে। এছাড়াও অনেক অজস্র টার্ম হয়। তোমরা যদি কোনো কম্পিটিটিভ এক্সামের বই কেনো, তার সামনের দিকে দেখো অজস্র লিস্ট আছে। এখন কত মনে রাখবো একটা কম্পিটিটিভ এক্সামের জন্য? কত মনে রাখবো? সিম্পল ব্যাপার বুঝে রাখো যে মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান, যেগুলো তুমি মনে করবে যে এগুলো আমার জানা উচিত, তোমার এথিক্যালি মনে হবে এগুলো আমার জানা উচিত, সেগুলোই পড়বে। এবারে খুব ব্যাপার হচ্ছে যে এটা একটা ডিফিকাল্ট ব্যাপার যে আমার যেটা মনে হচ্ছে সেটাই পরীক্ষা আসবে, সবসময় নাও হতে পারে। অফকোর্স তার জন্য আমরা আছি, টিচাররা তোমাদের হেল্প করছে, আমরা ভিডিও করছি, আমাদের একটা পারসেপশন। তুমি যে স্কুলে পড়ছো তোমার টিচারের পারসেপশন, তিনিও তোমাকে বলছেন যে না এর সঙ্গে আরো এই অ্যাডিশন গুলো করো। আমরা তো কেউ ক্লেম করছি না যে আমরা যা বলছি দ্যাট ইজ যুব সত্যি, তোমরা ওর বাইরে কিছু পড়বে না। পড়াশোনাটা সম্পূর্ণ তোমার উপর নির্ভর করে, যত বেশি পড়বে তত বেশি জানবে। তবে হ্যাঁ, পরীক্ষা কিন্তু খুব টেকনিক্যাল ব্যাপার। পড়ে তার যে জিস্ট সেইটাকে এক্সপ্রেস করা ইন আ পার্টিকুলার টাইম, এটাই তোমার ট্যালেন্ট। এই জায়গাতেই যারা অনেকে এগিয়ে যায়, অনেকে পিছিয়ে যায়। অনেক ছাত্র প্রচুর পড়াশোনা করে কিন্তু পরীক্ষাতে গিয়ে ওই টাইম ম্যানেজমেন্ট করতে পারে না। পরীক্ষা যখন তুমি এক্সাম দিচ্ছ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, তোমার কিন্তু এটা পুরো টেকনিক্যাল ব্যাপার। তুমি যেভাবে এমসিকিউ পরীক্ষা দেবে সেভাবে ডেসক্রিপটিভ পরীক্ষা দেবে না। তুমি যেভাবে এইচএস এর পরীক্ষা দেবে, নিটের পরীক্ষা সেভাবে দেবে না। প্রত্যেকটা ফিল্ড কিন্তু আলাদা। একটা টেস্ট ক্রিকেট হলে একটা ওয়ানডে ক্রিকেট আর একটা T20 ম্যাচ। সো তোমাকেও ঠিক করে নিতে হবে, তোমাকে ওই টেম্পারামেন্টটা বুঝতে হবে যে আমি ওই পুরো পড়াশোনাটা করলাম, স্যার 3খানা ভিডিও দিয়েছেন, কেউ বলবে খুব ভালো, কেউ বলবে খুব খারাপ। তোমার যে পোর্শন গুলো দরকার হবে তুমি লিখে নেবে। আজকের দিনে ইংরেজি লিখে ট্রান্সলেট করা কোনো বড় ব্যাপার না। সো তোমরা লিখে নেবে, লিখে নিয়ে নিজের মতন করে পড়বে। আর বর্তমানে দেখো নোটস প্রত্যেকটা বইতেই কম বেশি ঠিকঠাক সব লেখা আছে। কনসেপ্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে জায়গাগুলো বোঝানো হচ্ছে যে এই পয়েন্টটা বলতে হবে, যখন তোমাদের লাস্ট পয়েন্ট যখন পড়াচ্ছিলাম যে মনোগ্রাফে এইটাই থাকে, ওই কনসেপ্ট গুলো রাখতে হবে যে একটা পার্টিকুলার ট্যাক্সনের ইনফরমেশন আছে। সো এই কনসেপ্ট তোমার মাথায় ঢুকে গেলে তুমি কোনোদিন ভুল লিখবে না।
শুধু তথ্য পড়লাম, পড়তে তো হবে, সায়েন্সে অত্যন্ত পড়তে হবে, পড়াশোনা করতে হয়, পড়তে তো হবে, বুঝে পড়তে হবে, এবং অ্যানালিটিক্যালি পড়লে তোমার মাথায় থাকবে। আমরা এইভাবে স্লাইডে পড়ালাম, তুমি এরো 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 করে নিজের মতন করে লিখে নাও। কেউ ডেসক্রিপটিভ লিখতে পছন্দ করে, কেউ নিজের মতন করে বানিয়ে নেয়, কেউ ফ্লো চার্টে পড়তে পছন্দ করে, কেউ আবার কি করে বুলেট আকারে কিছু ইনফরমেশন লিখে রাখে, তাতেই তাহলে মাথায় থাকে। এইটা তোমার কাজ, তুমি কিভাবে পড়াশোনাটা করবে, ইটস অ্যান ইন্ডিভিজুয়াল স্পেসিফিক। যে ফার্স্ট হয়েছে সে তোমাকে যদি বলে এইভাবে পড়াশোনা করা দরকার, ইট মে নট মেড ফর ইউ, মানে মেড ফর ইউ, তুমি তোমার ক্ষেত্রে সুটেবল নাও হতে পারে। সো প্রিপেয়ার ইউর ওন রুটিন, প্রিপেয়ার ইউর ওন স্টাইল। প্রত্যেকে আমরা আলাদা, আমার মতন করে তুমি পড়ো না, তোমার মতন করে আমি পড়ি না। সো আমরা তোমাদের হেল্প করার চেষ্টা করছি ভিডিওগুলোর মাধ্যমে। ভালো করে ভিডিওগুলো দেখো, ভালো মন্দ তো বিচার তোমরা করবে, তার জায়গায় তো আমরা নেই। আমরা আমাদের অত্যন্ত বিজি শিডিউলের মধ্যে থেকেও চেষ্টা করি যে তোমাদের জন্য যাতে কিছু একটা ভালো আমাদের ক্ষমতা অনুযায়ী দিতে পারি। তো তোমরা যদি উপকৃত হও, আমাদের কাজের মানে সার্থকতা। আর লাস্ট অফ অল, যারা ইংলিশ মিডিয়াম বা হিন্দি মিডিয়ামে আছো, বারবার বলছি, উই হ্যাভ মেড দোজ স্লাইড ইন ইংলিশ ফর ইউ, অ্যাজ বিকজ উই আর স্পিকিং ইন বেঙ্গলি ইন মোস্ট অফ দ্য টাইম, so that you can at least get the notes in English, and most of you can understand Bengali. Those who cannot understand Bengali, they can visualize the slide, and whenever I am speaking related to the terminology, I have always used English words, so you will get a benefit. That's why we have made the slide in English and we are speaking in Bengali, and when we are explaining something, I try to express in both Bengali and English, so that I can touch everyone's heart. Now, it's up to you how you use those slides. I hope if you use those slides judiciously, you will get benefit. And that is the end of this chapter. Thank you very much. ভালো করে পড়াশোনা করো। আগামী চ্যাপ্টার আমরা অন্য ভিডিওতে নিয়ে আসবো। ধন্যবাদ। সুরজিৎ কোথায় গেল? সুরজিৎ কই? সুরজিৎ কই? আরে ভিডিও অন আছে তো, বিপ্লব আস্তে আস্তে। বন্ধ কর, তোকে কাট করতে লাস্টে কাট।